টেবিলে ইফতার সাজাতে সাজাতে আজান দিয়ে দিল। এখনো শরবত বানানো বাকি। রিমি তাড়াহুড়ো করে রান্নাঘরে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। রিমি শাশুড়ি বললেন, কি হলো বৌমা, এখনো তোমার শরবত বানানো শেষ হলো না? সারাদিন রোজা রেখে ইফতারের সময় এক ফোঁটা শরবত কি কপালে জুটবে না? রিমির হাত কেটে টপ টপ করে রক্ত পড়ছে। কাটা হাতটা চেপে ধরে রিমি চিৎকার দিয়ে বলল, হয়ে গেছে আম্মা, একটু সময় দিন, আমি শরবত বানিয়ে আনছি। পাশে থাকা রিমির ননদ বলে উঠল, আর লাগবে না ভাবি, আজান দিয়ে দিয়েছে, এখন তুমি কখন শরবত বানাবে আর কখন খাবো? তোমার শরবত তুমিই খেও। রিমির হাতে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। সে দৌড়ে গিয়ে বেসিনে হাত ধুয়ে এসে লেবু কেটে শরবত বানিয়ে সবার গ্লাসে ঢেলে দিল। এদিকে কাটা হাতে লেবুর রস লেগে প্রচুর জ্বলছে। কেউ না বুঝে মতো রিমি আবারও বেসিনে হাত ধুতে এলো আর আঙুলে একটা কাপড় পেঁচিয়ে নিল। রিমির শাশুড়ি খেতে খেতে বললেন, রাসেল এখনো আসছে না কেন বৌমা? আজকে আবার জ্যামে পড়লো নাকি? ফোন দিয়ে জিজ্ঞেস করো তো। ঠিক আছে মা, আমি ফোন দিচ্ছি। রিমি তার স্বামী রাসেলকে ফোন দিল। বলল, আসসালামু আলাইকুম, আপনি কোথায়? আজান তো দিয়ে দিয়েছে। ওপাশ থেকে রাসেল বলল, আজ আবার জ্যামে পড়েছিলাম, আমার আসতে একটু সময় লাগবে, তুমি ইফতার করে নাও। আপনাকে রেখে আমি কখনো ইফতার খেয়েছি? আমার সাথে পানি আর কলা আছে, আমি খেয়ে নিচ্ছি, তুমি ইফতার করে নাও। রাসেল ফোন কেটে দিল। রিমি খাবার টেবিলে এসে বসে একটি খেজুর কামড় দেওয়া মাত্রই রিমির শাশুড়ি বললেন, রাসেল এখনো বাড়িতে আসেনি আর তুমি খেয়ে ফেলছো যে? এরকম বেহাই আমি কোথাও দেখিনি। রিমি বলল, আম্মা, উনি বলেছেন উনার সাথে পানি আর কলা আছে, উনি খাচ্ছেন, আমাকে খেয়ে নিতে বলেছে, তাতে কি হয়েছে? সে বলেছে তাই তুমিও স্বামী রেখে খাবার খেয়ে ফেলবে? এরপর আর কোনো কথা বললাম না। রিমি চুপচাপ মাথা নিচু করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। খেজুরের যে টুকরোটা মুখের ভেতরে ছিল সেটা আর চিবিয়ে খাওয়ার সুযোগ হলো না। কাউকে কিছু না বলে আবারও রান্নাঘরের দিকে উঠে চলে গেল। শ্বশুর শাশুড়ি আর ননদেরা যখন ইফতার করে যার যার ঘরে আরাম করতে গেছে, তখন এক গ্লাস পানি খেয়ে রোজা ভেঙে মাগরিবের নামাজ পড়তে চলে গেল। মাগরিবের নামাজ শেষ করে দুহাত তুলে সবার জন্য দোয়া করলো। তারপর নামাজ শেষ করে আবারও রান্নাঘরের দিকে আসলো। সবার এটো প্লেট ধুয়ে সাফ করতে ব্যস্ত হয়ে পড়লো রিমি। রাসেল এলো আরো 20 মিনিট পরে। হাত মুখ ধুয়ে খেতে আসুন, টেবিলে খাবার দেওয়া আছে। রাসেল বসে রিমির দিকে তাকিয়ে বলল, আমার মিষ্টি বইয়ের মুখ শুকনো লাগছে কেন? ইফতার করা হয়নি? রিমি থতমত খেয়ে বলল, আমি ইফতার করেছি, আপনি খান। রাসেল খেলো, তবে একা খেলো না। কাছে আরেকটি চেয়ার টেনে রিমিকে বসিয়ে রিমিকেও মুখে তুলে খাইয়ে দিল। খাবার মুখে নিয়ে রিমির চোখে জল এলো। এক মুহূর্তের মধ্যে তার সকল দুঃখ কষ্ট মুছে গিয়ে মনে হলো যেন তার মতো সুখী মেয়ে এই পৃথিবীতে আর একটিও নেই। রিমির চোখে জল দেখে রাসেল বলল, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? রিমি জল ভেজা চোখে মুচকি হেসে বলল, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? রাসেল বলল, বারে, নিজের বউকে যদি ভালো না বাসি তবে আর কাকে বাসবো? অন্য মেয়েকে বাসবো নাকি? রিমি বলল, অন্য কারো দিকে তাকালে আপনার চোখ তুলে ফেলবো। বলেই চোখ রাঙালো রিমি। তারপর দুজনে মহা খুশিতে খাবার খেতে লাগলো। রাত যখন 2টা বাজে, বাড়ির সবাই যখন আরামে ঘুম ঘুমাচ্ছে, ঠিক তখনই চোখ ভর্তি ঘুম আর দেহে একরাশ ক্লান্তি নিয়ে সাহারির জন্য রান্না করছিল রিমি। রাসেল কখন রান্নাঘরে ঢুকেছে তা সে খেয়াল করেনি। হঠাৎ পাশ ফিরে মশলার কৌটা নিতে গিয়ে চমকে উঠলো। রাসেল মৃদু হেসে জিজ্ঞেস করলো, আমার বউটা ভয় পেয়েছে বুঝি? এভাবে ভূতের মতো উদয় হলে ভয় পাবো না? তুমি সবসময় এমন করো, ইচ্ছে করে আমাকে ভয় দেখাও। বলেই বুকে থুতু দিয়ে ছিটিয়ে দিল রিমি। রাসেল বলল, সারা রাত কাজ করো, সকালেও তো সবার আগে উঠে যাও, ঘুমাও কখন শুনি? রিমি তরকারিতে মশলা মাখাতে মাখাতে বলল, রান্না না করলে সবাই খাবে কি? আর ঘরের কাজ যদি আমি না করি তাহলে কে করবে? সবই তো বুঝলাম, কিন্তু বিশ্রামেরও তো দরকার আছে, তাই না? আমাকে নিয়ে এত ভাবতে হবে না। সেহরির টাইম এখনো 2 ঘন্টা বাকি, আপনি ঘুমান গিয়ে, পরে আমি আপনাকে ডাকবো। সকালে তো আবার অফিস আছে আপনার। রাসেল বাদিকে জিনিসপত্র সরিয়ে সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আজ আর ঘুমাবো না, তোমার সাথে গল্প করব। রিমি ভ্রু কুচকে তাকায়। গল্প করে কি হবে শুনি? গল্প করে তোমার সঙ্গ দেব। বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো গল্প করার শখ মেটেনি? তোমার সাথে আজীবন গল্প করে কাটিয়ে দিল আমার বিন্দু মাত্র আঁশ মিটবে না, তাই? বলে লাজুক হেসে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় রিমি। রাসেল রিমির পেছন থেকে আস্তে করে জড়িয়ে ধরে বলে, জি মহারানী। রমজান শুরু হওয়ার পর থেকে রিমির বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী না আসায় পিড়াপিড়ি করছিলেন রিমির শাশুড়ি। বৌমা, আশেপাশে সবার বিয়ায় ইফতারি নিয়ে চলে এসেছে, অথচ তোমার বাবা আসার নাম জানা নেই। কিছুই বলল না, চুপ করে মাথা নিচু করে রইল। শাশুড়ি অনেকক্ষণ ইফতারি নিয়ে কথা শুনিয়ে চলে গেল। আমি বাধ্য হয়ে বাবাকে ইফতারি কথা বলেছি। রিমি বাবার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না। রিমি গরিব ঘরের মেয়ে। পরের দিন রিমির বাবা মেয়ে শ্বশুর বাড়িতে ইফতারি সামগ্রী কিনে নিয়ে আসেন। রিমি শাশুড়ির জিনিসপত্রগুলি দেখে খুশি নন। ননদ তো বলেই দিয়েছে, এত অল্প ইফতারি নাকি রাস্তার ফকিরও তার মেয়ের বাড়িতেও পাঠায় না। শাশুড়ি বলল, কি দেখে যে ছেলেটার জন্য ওরকম ফকিরের মেয়ে বাড়িতে নিয়ে আসলাম, আফসোস করে কুল পাই না। আমি কিছুই বললাম না, চুপচাপ আব্বাকে আমার রুমে নিয়ে বসালাম। সন্ধ্যার পর সবাই যখন ইফতার করে যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে, রিমি তখন এটো বাসন কোসন ধুয়ে সাফ করছিল। রাসেল বাহির থেকে এসে চুপি চুপি রিমিকে বলল, এই আব্বা এত ইফতার আনলো কোত্থেকে? রিমি মুখ তুলে চেয়ে বলল, কোত্থেকে আনবে? কিনে এনেছে। আরে সেটা তো বুঝলাম, কিন্তু আব্বা এতগুলো টাকা পেল কই? প্রশ্ন শুনে রিমি থমকে গেল। কোনো জবাব না দিয়ে বাসন পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ল। রাসেল আবারও জিজ্ঞেস
জিজ্ঞেস করলো, কি হলো আব্বা, এতগুলো টাকা কোত্থেকে পেয়েছে বলো না কেন? রিমি মুখ কালো করে নিচু স্বরে বলল, আমাদের দুধের গরু বন্ধক দিয়ে টাকা ধার করে সেই টাকা দিয়ে ইফতার নিয়ে এসেছে। বুঝেছো এবার? সর্বনাশ, গরুটা হাতছাড়া হলে উনি হাল চাষ করবে কিভাবে? তাছাড়া গরুটার দুধ বিক্রির টাকাই তো সংসার চলে। রিমি ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না। রাসেল বলল, আলমারিতে আমাদের জমানো কিছু টাকা আছে না, ওগুলো আব্বাকে দিয়ে দাও, বলিও উনি যেন গরুটা ছাড়িয়ে নেন। রিমি অবাক হয়ে তার স্বামীর দিকে তাকালো, বলল, আপনি এত কষ্ট করে টাকাগুলো জমিয়েছেন, এইসব দিয়ে দিলে হবে? আরে বাবা, টাকা তো জমিয়েছি জরুরি প্রয়োজনে, কাজে লাগানোর জন্য। এই মুহূর্তে এর চেয়ে জরুরি আর কিছু আছে বলে মনে হয় না। পরের দিন সকালে রিমির বাবা যখন চলে যাচ্ছিল, তখন এক মুঠো টাকা বাবার পকেটে গুজে দিয়ে রিমি বলল, আব্বা, তুমি আমাকে এত ভালো একটা মানুষের হাতে তুলে দিয়েছো, তাকে যদি আমার সমস্ত জীবনটা উজাড় করে দেই তবুও কম পড়ে যাবে। রিমির বাবা চোখ মুছে নিয়ে বললেন, পৃথিবীর সব বাবাই চায় তার মেয়ে ভালো থাকুক, তুই জামাইকে নিয়ে সুখে আছিস, শুনে শান্তি পেলাম রে মা। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। সংসারে বাজার আর বোনদের কেনাকাটা করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে। মায়ের ঈদের কাপড় কেনা এখনো বাকি। রিমি বলল, যে টাকা আছে তা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনে আনেন, আমরা নতুন কাপড় না কিনলেও চলবে। রাসেল রিমির কপালে চুমু দিয়ে বাইরে চলে গেল। রাসেল মায়ের জন্য শাড়ি নিয়ে এলো। রাতে রিমির মুখের দিকে চেয়ে বলল, বছরে দুটো মাত্র ঈদ, ঈদে আমার বউকে নতুন কাপড় দিতে পারবো না, এতে আমার খুব খারাপ লাগছে। রিমি বলল, ধুর পাগল, নতুন কাপড় না পরলে ঈদ হয় না, কোন পাগলে বলেছে? রাসেল কি যেন ভেবে কাপড়ের প্যাকেটটা রিমির হাতে দিয়ে বলল, এখানে মায়ের শাড়ি আছে। এ কথা বলে রাসেল কি যেন ভেবে আবারও বেরিয়ে গেল। সে যখন ফিরল তখন শেষ রাত। তার হাতে একটি প্যাকেট। রিমি প্যাকেটটা খুলে দেখলো রাসেল একটি জামা, এক জোড়া চুড়ি, কানের দুল আর মেহেদি নিয়ে এসেছে। রিমি জিজ্ঞেস করলো, এতগুলো জিনিস নিয়ে এসেছেন, টাকা পেলেন কোথায়? আপনার কাছে তো টাকা ছিল না। রাসেল মৃদু হেসে বলল, হাতের মোবাইলটা বিক্রি করে দিয়েছি। রিমির চোখে জল এলো। সে রাসেলকে জড়িয়ে ধরে বলল, আপনি আসলে একটা পাগল। তারপর রাসেল রিমির হাতে মেহেদি মাখিয়ে দিতে লাগলো। রিমি খুশি হয়ে বলল, শোনেন। রাসেল বলল, রিমি বলল, আই লাভ ইউ। মানে আই লাভ ইউ। ঈদের দিন সকালবেলা রাসেল যখন গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়েছে, তখন রিমি একটা নতুন পাঞ্জাবি এগিয়ে দিল। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করলো, নতুন পাঞ্জাবি কোত্থেকে এলো? আপনি আমাকে প্রতি মাসে যে হাত খরচ দিতেন, সেখান থেকে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়ে কিনেছি, পরুন তো দেখি কেমন লাগে আপনাকে। রাসেল অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে পাঞ্জাবি গায়ে দিল। রিমি মাথায় ঘোমটা দিয়ে রাসেলকে সালাম করলো। রাসেল বলল, সালাম করেছো তো ঠিকই, কিন্তু সালামি দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। রিমি মাথা নিচু রেখে বলল, সালামি দেওয়া লাগবে না, আপনি আমাকে দোয়া করে দিন, যাতে চিরকাল আপনার সুখ দুঃখে আপনার পাশে থাকতে পারি, তাতেই হবে। দোয়া করি আল্লাহ যেন এইভাবেই আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা অটুট রাখুক। বলতে বলতে রাসেল পকেট থেকে মানিব্যাগ বের করে। মানিব্যাগ পুরোটাই ফাঁকা, শুধু 20 টাকার একটি নোট পড়ে আছে। সেটা বের করে দিয়ে বলে, এর বেশি তোমার গরিব স্বামীর কাছে নেই। রিমি টাকাটা মাথায় তুলে নিয়ে বলে, আমার প্রাণের স্বামীর দেওয়া 20 টাকাও আমার জন্য অমূল্য সম্পদ। আমি প্রাণ ভরে টাকাটি গ্রহণ করলাম। তারপর স্বামীকে জড়িয়ে ধরে তারা হাসাহাসি করতে লাগলো। সম্মানিত দর্শক, যেখানে ভালোবাসা আছে সেখানে অর্থবিত্ত, টাকা পয়সা ও সবকিছুই ভালোবাসার কাছে মূল্যহীন। তাই আমরা চাই প্রতিটি বউ যদি রিমির মতো অল্পতে খুশি হতো, আমার মনে হয় এই বাংলার প্রতিটি সংসারে স্বর্গের সুখ চলে আসতো। আর এখানেই আমাদের গল্প সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় হানিফ।